আজকের মক টেস্ট রাখা হয়েছে ইতিহাস বিষয় থেকে। ইতিহাসের পার্ট 2 মক টেস্ট। আগামী বিভিন্ন পরীক্ষাকে সামনে রেখে এই মক টেস্টগুলো করা হচ্ছে। আজকের ইতিহাস মক টেস্টের প্রশ্নগুলো রাখা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাস থেকে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ উইলিয়াম জোন্স, অপশন বি ম্যাক্স মুলার, অপশন সি জেমস প্রিন্সেপ, অপশন ডি রাজেন্দ্র লাল মিত্র। এর সঠিক উত্তর হবে অপশন এ, উইলিয়াম জোন্স এর প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় প্রশ্নে কি রয়েছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গুপ্ত বংশ থেকে, কোন গুপ্ত সম্রাট পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান কোন গুপ্ত সম্রাট? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, নাকি অপশন ডি স্কন্দগুপ্ত? এর সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান এবং উপাধি ধারণ করেন শকারি। এখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যা রেডি করা হয়েছে, যাতে তোমাদের পরীক্ষার জন্য বেশ উপযোগী বলে আমি মনে করি, তাই জন্য এগুলোকে ব্যাখ্যা আকারে সমস্ত অপশানগুলোকে রাখা হয়েছে। যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে সঠিক উত্তর। এবার ব্যাখ্যাতে রয়েছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটিয়ে শকারি উপাধি ধারণ করেন। এরপর তিনি বিক্রম আদিত্য উপাধি ধারণ করেন। ইতিহাসে মোট 12 জন রাজা ছিল যারা বিক্রম আদিত্য উপাধি ধারণ করেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় 9 জন সভাকবি থাকতেন, মানে জ্ঞানী ব্যক্তি থাকতেন, যাদেরকে একত্রে নবরত্ন বলা হয়। এই নবরত্নের মধ্যে যারা ছিলেন আমাদের সেই বিখ্যাত কালিদাস মহাশয়, ধনন্তরী ছিলেন, ক্ষণপক ছিলেন, শঙ্কু ছিলেন, বেতাল ভট্ট ছিলেন, ঘটকপর ছিলেন, অমর সিং ছিলেন, বরাহমিহির ছিলেন ও বররুচি ছিলেন। এই 9 জন ছিলেন হচ্ছে আমাদের নবরত্ন, যারা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় থাকতেন। অপশানে আমরা দেখেছিলাম যে সমুদ্রগুপ্ত ছিল, তো ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। আর লিচ্ছিবি দহিত্র শব্দের অর্থ হচ্ছে নাতি, তো লিচ্ছিবিদের নাতি বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। এটাও প্রশ্ন আসা প্রিভিয়াস এক্সামে। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্যই বিহারে রয়েছে বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত। এটি বিশ্বের প্রথম ছাত্রাবাস সুবিধা দেওয়া বিশ্ববিদ্যালয়। ছাত্রাবাস সুবিধা দেওয়া মানে হোস্টেল সিস্টেম যে বিশ্ববিদ্যালয়ে প্রথম দেওয়া হয়েছিল সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে 1198 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি, কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বখতিয়ার খলজি এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেন। ঠিক আছে, কেন ধ্বংস করে দিলেন? কারণ এই বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এরা ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো ওরা যখন বিদেশ থেকে আক্রমণ করলো কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, এরা ভারতে এসে দেখলো যে ভারতে এত জ্ঞানী ব্যক্তি কী করে রয়েছে, এরা তো সম্ভব হতে দেওয়া যাবে না দাদা, এত জ্ঞানী ব্যক্তি তো এখানে থাকতে দেওয়া যাবে না। তাই জন্য ওরা নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুরোটা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ওখানে যতগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, বইপত্র ছিল, যা ছিল সব কিছু হচ্ছে মাসের পর মাস আগুন জ্বলে জ্বলে সব নষ্ট হয়ে যায়। এইভাবে আমাদের ভারতের শিক্ষা সংস্কৃতিকে বিদেশিরা বারবার আক্রমণ করে ধ্বংস করার চেষ্টা করেছেন, বর্তমানেও করে যাচ্ছে। পরবর্তীতে রয়েছে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেটা রাজা তক্ষ নির্মাণ করেছিলেন, বর্তমান পাকিস্তানের উত্তর দিকে রয়েছে। তো রাজা তক্ষ এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এটি রাজা তক্ষ নির্মাণ করেছিলেন। আর ভারতে হুন আক্রমণ প্রতিহত করে বা ভারতের রক্ষাকারী বলা হয় কাকে? স্কন্দগুপ্তকে। চলে যাব পরের প্রশ্ন। শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে? তো শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন শায়েস্তা খানের সাথে, আফজাল খানের সাথে, জয়সিংহের সাথে, নাকি রাজপুত্র মুয়াজ্জিনের সাথে? এর সঠিক উত্তর হবে শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন রাজা জয় সিংয়ের সাথে। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অবশ্যই শিবাজি, আমরা প্রত্যেকেই জানি। শিবাজির প্রথম সৈন্য অভিযান ছিল 1643 খ্রিস্টাব্দের বিজাপুরের যে শাসক ছিলেন ওই বিজাপুরের সেনাপতি আফজাল খানকে সেখানে পরাজিত করেছিলেন এবং তাকে হত্যা করে দেন। এর সাথে শিবাজি হচ্ছে সেখানকার যে কেল্লাগুলো ছিল, যে ছোটো ছোটো রাজ্য যেগুলো ছিল সেগুলোকে হচ্ছে শিবাজি দখল করে নেয়, যেমন পানহাল, কোল্হাপুর,
এরপরে 1757 খ্রিস্টাব্দে শিবাজী ঔরঙ্গজেবের সাথে সাক্ষাৎকার করেন এবং সন্ধি করার প্রস্তাব দেন, কিন্তু ঔরঙ্গজেব সন্ধি করতে নারাজ করে দেন, অস্বীকার করেন, সন্ধি করতে রাজি হননি। তো শিবা এই জন্য পরে যে ঔরঙ্গজেবের মামা যে ছিল শায়েস্তা খানকে পাঠিয়েছিল একে শিবাজীকে হত্যা করার জন্য, পরাজিত করার জন্য, কিন্তু শিবাজী শায়েস্তা খানকেই মেরে দেয়। এরপরে 1664 খ্রিস্টাব্দে শিবাজী সুরাট লুট করে, সুরাট একটা বিশাল একটা ব্যবসা বাণিজ্যিক এলাকা ছিল, এই জায়গাটাকে লুটপাট করে শিবাজী লুট করেন। এর ফলে ঔরঙ্গজেব তো ক্রুদ্ধ হয়ে যায়, কারণ এই এলাকাটা ঔরঙ্গজেবের আন্ডারেই ছিল, এখান থেকে বেশ ব্যবসা বাণিজ্য হতো, যার জন্য শিবাজীর বিরুদ্ধে ঔরঙ্গজেব বিশাল উদ্যোগ নিয়ে এটা বিশাল সেনা অভিযান করেন। আর এই বিশাল সেনা অভিযান যে ছিল এটা শিবাজী এটাকে প্রতিহত করতে পারেনি, যার জন্য শিবাজী এর কাছে পরাজিত হয়ে যায়। এর ফলে শিবাজী বাধ্য হয়ে রাজা জয় সিংয়ের সাথে 5ই জুন 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধিতে কথায় স্বাক্ষরিত হয়। এই সন্ধির ফলে শিবাজীর জয় করা 35টি কেল্লা দখল করেছিল। তো এই 35টি কেল্লার মধ্যে 23টি কেল্লাকে ফিরিয়ে দিতে হয় মুঘলদেরকে। তো এই ছিল ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ আমুক্তমাল্যদ রচনা করেন কোন ভাষায়? কোন ভাষাতে কৃষ্ণদেব রায় তার আমুক্তমাল্যদ গ্রন্থটি রচনা করেছিলেন? তেলুগু, কন্নড় ভাষায়, তামিল ভাষায় নাকি মালায়ালম ভাষায়? তো কৃষ্ণদেব রায় কি আমরা জানি দক্ষিণ ভারতে যখন তুগলক বংশের যখন শাসন চলছিল, মোহাম্মদ বিন তুগলক, তখন দক্ষিণ ভারতে কয়েকটা শাসক, ছোট ছোট শাসক রাজবংশ ওখানে উত্থাপন হয়েছিল। এদের মধ্যে কয়েকটা ছিল দুটো রাজ্য ছিল, একটা বিজয়নগর রাজ্য আর বাহামনি রাজ্য। তো বিজয়নগর রাজ্যের যে 3টা বংশ ছিল, একটা সালুব রাজবংশ, একটা তুলুব রাজবংশ আর একটা আরবিডু রাজবংশ। তো সালুব, তুলুব, আরবিডু এর মাঝখানে যেটা ছিল তুলুব রাজবংশ, এই তুলুব রাজবংশের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তো কৃষ্ণদেব রায়ের যে আমুক্তমাল্যদ গ্রন্থ ছিল এটা কোন ভাষায় রচনা করা হয়েছে? তো কৃষ্ণদেব রায়ের যে আমুক্তমাল্যদ গ্রন্থ ছিল এটা তেলেগু ভাষাতে রচনা করা হয়েছিল, তেলেগু ভাষায়। ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে। ব্যাখ্যাতে কৃষ্ণদেব রায় 1509 থেকে 29 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যে তুলুব বংশের একজন শাসক ছিলেন। কৃষ্ণদেব রায় অত্যন্ত একজন শক্তিশালী শাসক ছিলেন, এই কথা বাবর নিজে উল্লেখ করেছে। কারণ কৃষ্ণদেব যে রায় ছিলেন 1509 থেকে 29, আর এই সময় বাবরও ছিল। বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতে আক্রমণ করেছিল। ভারতে আক্রমণ করে তো আশেপাশে রাজাকে দেখবে নাকি যে কে কেমন শক্তিশালী আছে। তো যখন বাবর যখন নিজের আত্মজীবনে লিখছিল তুজুকে বাবরি, সেখানে সেই কথাটা নিজেই উল্লেখ করেছে যে সেই সময় দক্ষিণ ভারতের একজন শক্তিশালী রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় একজন জ্ঞানী শাসক ছিলেন, তিনি তেলুগু ভাষায় আমুক্তমাল্যদ গ্রন্থ রচনা করেছেন। এই আমুক্তমাল্যদ থেকে দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু আমরা জানতে পারি। ইনি সংস্কৃত ভাষায় জাম্বতি কল্যাণম নামক একটা বই লিখেছেন। এর রাষ্ট্রভাতে 8জন জ্ঞানী ব্যক্তি ছিলেন, বিদ্বান ব্যক্তি ছিলেন, যাদেরকে একত্রে অষ্টদিগ্গজ বলা হয়। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তর দরবারে 9জন জ্ঞানী ব্যক্তি ছিলেন বা সভাকবি বলা যায়, যাদেরকে একত্রে নবরত্ন বলা হয়। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেন? আবুল ফজল, আকবর, হুমায়ুন নাকি গুলবদন বেগম? হুমায়ুন নামা, এখানে হুমায়ুন দেখে এখানে হুমায়ুন নামা লাগানো যাবে না, এর সঠিক উত্তর হবে গুলবদন বেগম। হুমায়ুন নামা রচনা করেছিলেন হুমায়ুনের বোন, এদের ভাই বোনের সম্পর্ক, ভাই বোন ছিলেন। তো গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। আরও কয়েকটা ইম্পর্টেন্ট গ্রন্থ, আবুল ফজল লিখেছিলেন আকবরনামা, তুজুকে বাবরি লিখেছিলেন বাবর তুর্কি ভাষাতে, আর শাহজাহানামা লিখেছিলেন ইনায়ত খান। পরবর্তী প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের সহায়তায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করেন রাজা রামমোহন রায়। হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন ডিরোজিও। আর ডিরোজিও আমরা জানি প্রত্যেকেই যে নববঙ্গ একটা গোষ্ঠী গড়ে তুলেছিল, ইয়ং বেঙ্গল নামে একটা গোষ্ঠী গড়ে তুলেছিল। এই ইয়ং বেঙ্গলে যে সমস্ত ছাত্র যারা ছিল, নবযুবক ছাত্র, তাদেরকে ভারতের স্বাধীনতা বিষয়ে উদ্বুদ্ধ করত। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন। 1880 সালে নববিধানসভা গড়ে তোলেন কেশবচন্দ্র সেন। ভারতীয় ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দে, আবার নববিধানসভা 1880 সালে। 1856 সালে বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছিল, এটা আমরা প্রত্যেকেই জানি। 7 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কে পাস করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিক নাকি লর্ড ক্যানিং? সূর্যাস্ত আইন কে পাস করেন? সূর্যাস্ত আইন পাস করেছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিং সূর্যাস্ত আইন পাস করেছিলেন। ওয়ারেন হেস্টিং বাংলায় শেষ গভর্নর আর প্রথম গভর্নর জেনারেল ছিলেন। বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং।
আর গভর্নরের পদটাকে হচ্ছে প্রমোশন করে জেনারেল করে দেওয়া হলো, গভর্নর জেনারেল। তো এই গভর্নর জেনারেলটাই হচ্ছে ফার্স্ট যে ছিলেন ওয়ারেন হেস্টিং, মানে ওয়ারেন হেস্টিং যখন ছিলেন তখনই গভর্নরের পদটাকে সমাপ্ত করে দেওয়া হলো, আর ওয়ারেন হেস্টিংকেই বলা হলো এবার তুমি ফার্স্ট, মানে তোমার থেকেই শুরু হচ্ছে গভর্নর জেনারেল পদ। তো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। ভারতের পুলিশ ব্যবস্থা, পুলিশ সিস্টেম যে ছিল সেটা হচ্ছে কর্নওয়ালিস শুরু করেছিলেন। লর্ড বেন্টিক আইন পাস করেছিলেন রাজা রামমোহন এর সহায়তায়, বেন্টিকের সহায়তায় রাজা রামমোহন আইন পাস করেছিলেন কি, সতীদাহ প্রথা। ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। সূর্যাস্ত আইন কি এখানে দেওয়া হয়েছে। ওয়ারেন হেস্টিং জমিদারদের থেকে রাজস্ব আদায়ের জন্য একটি নিয়ম চালু করেছিলেন। বছরের একটি নির্দিষ্ট দিনে প্রতিটি জমিদার, মানে যাদের কাছে জমি ছিল, যারা চাষবাস করাতো, ওই জমিদারদের একটা নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে যাদের রাজস্ব বাকি আছে, মানে যারা টাকাটা দেবে, যারা টাকাটা দেয়নি, তো ওদের হচ্ছে একটা শেষ দিন থাকতো, নির্দিষ্ট একটা দিন থাকতো যে সূর্য ডোবার আগে ওই টাকাটা হচ্ছে সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে। আর যদি না মিটিয়ে দিতে পারে তাহলে যে জমিদার ছিল তার কাছ থেকে জমির মালিকানা নিয়ে নেওয়া হবে আর অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে সূর্যাস্ত আইন নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত আন্দোলনগুলোকে কালক্রমানুসারে সাজালে কোনটি সঠিক হবে। কালক্রমানুসারে মানে হচ্ছে পরপর, সময় অনুযায়ী পরপর। এখানে কোন আন্দোলনটা ফার্স্টে হয়েছিল, প্রথম হয়েছিল আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। খিলাফত আন্দোলন হয়েছিল 1920 সালে। হোম রুল আন্দোলন হয়েছিল 1916 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। তো এখন ফার্স্ট কোনটা হয়েছিল, 1916 3, এরপর হয়েছিল 1920 2, এরপরে হয়েছিল আইন অমান্য আন্দোলন 1930 1, এরপর হয়েছিল 4 1942। তাহলে সঠিক উত্তর হবে 3 2 1 4। অপশানে 3 2 1 4 কোথায় রয়েছে, 4 বাদ 2 বাদ 3 2 1 4। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে প্রত্যেকটা আন্দোলন সম্পর্কে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। হোম রুল আন্দোলন 1916, এই আন্দোলন হচ্ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। 1916 সালে এই আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব করছিলেন তিলক মহারাষ্ট্র থেকে এবং বেসান্ত করছিলেন মাদ্রাজ থেকে। মাদ্রাজ কী জন্য এই আন্দোলন চলছিল, স্বশাসনের জন্য। স্বশাসন মানে ভারতের যে ব্রিটিশরা যে ভারতে অ্যাডমিনিস্ট্রেটিভে বসে রয়েছে, ওখানে হচ্ছে ভারতীয়দের বসাতে হবে এবং ভারতীয়দের হাতে শাসন ব্যবস্থা দিতে হবে, ভারতরা ভারতকে শাসন করবে। এই জন্য এখানে আন্দোলনগুলো শুরু হয়েছিল। তিলকে এই আন্দোলনেই বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ মেরা জন্মসিদ্ধ অধিকার হে, এই আন্দোলনেই বলেছিলেন। হোম রুল আন্দোলনের কয়েকটা উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে স্বশাসন। বললাম স্বশাসন হচ্ছে নিজেদেরকে ভারতীয় প্রতিনিধিকে হচ্ছে যোগ করতে হবে, ভারতীয় প্রতিনিধিকে যোগ করতে হবে, নাগরিক স্বাধীনতা এবং অধিকার দিতে হবে। ভারতীয় নাগরিকরা যেন নিজের জন্য যেন নিজেরাই ভারতীয়দের প্রতিনিধিত্ব করার অধিকার দিতে হবে। নাগরিকদের স্বাধীনতা অধিকার দিতে হবে। অধিকার কিসের অধিকার, কথা বলার অধিকার, বাক স্বাধীনতা দিতে হবে। স্বাধীনভাবে চলাফেরার অধিকার দিতে হবে। স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার অধিকার দিতে হবে। জাতীয় ঐক্য, হিন্দু মুসলিম নির্বিশেষে যে একটা জাতীয় ঐক্য তৈরি করার কথা বলা হয়েছিল, যেন ইংরেজদের ভারত থেকে বিদায় করতে যেন শক্তি জোট হয়। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে দিতে হবে। খিলাফত আন্দোলন 1920 সাল, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জর্জ ঘোষণা করেছিলেন যে তুর্কির সাথে কোনো রকম অন্যায় অত্যাচার করা হবে না, কারণ সেই সময় ইউরোপে বিশ্বযুদ্ধ চলছিল আর ইউরোপের পুরো বিশৃঙ্খল অবস্থা হয়ে পড়েছিল। তাই জন্য এখানে বলা হয়েছিল যে তুর্কির সাথে কোনো রকম অন্যায় করা হবে না, তুর্কিকে বিভাজন করা হবে না, তুর্কিকে মারা হবে না, ছোঁয়া হবে না, এগুলো বলা হচ্ছে বিশ্বযুদ্ধের আগে। কিন্তু বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়ে গেলে তুর্কিকে বিভাজন করার ঘোষণা করা হয় সেভরেজ চুক্তি দ্বারা। এর ফলে তুর্কি প্রতিবাদ জানায়, তুর্কির যে খলিফা রয়েছে ওই প্রতিবাদ জানায়। খলিফা হচ্ছে মুসলিম জগতের যে প্রধান, তাকে খলিফা বলা হয়। ওটোমান সাম্রাজ্যের বিভাজন দেখে, ওটোমান মানে তুর্কি পুরোটা যে মুসলিম কমিউনিটি, সেটাকে ওটোমান সাম্রাজ্য বলা হয়েছে। ওটোমান সাম্রাজ্যের বিভাজন দেখে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়, তাই শঙ্কিত হয়ে পড়ে যে তাহলে আমাদের অস্তিত্ব কী হবে। আর এভাবেই শুরু হয় ব্রিটিশ বিরোধী খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনে ভারতে গান্ধীজি ওই সময় অসহযোগ আন্দোলন করছিল। তো গান্ধীজি এই আন্দোলনকে খুলে একবারে সমর্থন করেছিল, কারণ গান্ধীজি এই আন্দোলনের সমর্থন দ্বারা মুসলিমদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন ভারতে। তিনি ভারতের অসহযোগ আন্দোলনকে তীব্র করার জন্য, ভারতের হিন্দু মুসলিম ঐক্য সাধনের জন্য খিলাফত আন্দোলনকে একবার খোলামেলা সমর্থন করেছিলেন। আইন অমান্য আন্দোলন 1930 সালে ভারতের জন্য
সংবিধান রচনা করবে ব্রিটিশ সরকার। একটা গণপরিষদ তৈরি করা হয়েছিল। এই গণপরিষদের হচ্ছে যে সভাপতি ছিলেন তিনি হচ্ছেন জন সাইমন। সাইমনকে দেওয়া হয়েছিল এই দায়িত্ব, এবং এখানে হচ্ছে 7 জন সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছিল। তারা কী করবে? ভারতের জন্য সংবিধান তৈরি করবে। ভারতের জন্য সংবিধান তৈরি করবে, আর প্রত্যেকেই যে সদস্য ছিল 7 জন, প্রত্যেকেই ছিল ব্রিটিশ সদস্য, ইংরেজ সদস্য। আজব, ভারতের জন্য সংবিধান তৈরি করা হবে, অথচ ভারতের কোনো ব্যক্তি নাই। ভারতের মানুষ কী চাইছে, ভারতের মানুষের কী প্রয়োজন হয়েছে, এই কথাটা বলার জন্য তো ভারতের কাউকে লাগবে। আর ভারতের সেই সময় অনেকেই ছিল। জওহরলাল নেহরু ছিলেন, মতিলাল নেহরু ছিলেন, বল্লভভাই প্যাটেল ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন, আম্বেদকরজি ছিলেন। এদের কাউকে রাখা যেত, কিন্তু রাখা হয়নি, যার জন্য তীব্র প্রতিবাদ করা হয়। এই কমিশন ভারতের কোনো সদস্য না থাকায় 3 ফেব্রুয়ারি 1928 সালে যখন এই কমিশন বোম্বাইয়ে পৌঁছায়, তো এর উক্তি দেওয়া হয় ওখান থেকে সাইমন গো ব্যাক। এর পরিপ্রেক্ষিতে গান্ধীজি 2 মার্চ 1930 খ্রিস্টাব্দে সাইমনের কাছে 11 দফা দাবি পেশ করেন। সাইমন এর কোনো সদুত্তর না দেওয়ার ফলে গান্ধীজি 12 মার্চ 1930 সালে ডান্ডি অভিযান শুরু করেন। নিজের যে সাবরমতী আশ্রম ছিল গুজরাটের, সেই সাবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত অভিযান শুরু করেন, 240 মাইল এই অভিযান করেছিলেন। এই অভিযানের অন্যতম যে গান্ধীজির সহযোদ্ধা ছিলেন সরোজিনী নাইডু। এই ছিল আইন অমান্য আন্দোলন। এরপরে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে ভারতকে ছেড়ে দাও। কারা ছেড়ে দাও? ইংরেজরা। এই আন্দোলন শুরু হয়েছিল 8 আগস্ট 1942 খ্রিস্টাব্দে, যার জন্য একে আগস্ট আন্দোলনও বলা হয়। ভারত ছাড়ার আহ্বান জানানো হয়েছিল আর ঘোষণা করা হয়েছিল যে ইংরেজরা তোমরা ভারত ছাড়ো। ব্রিটিশ সরকার ভারত ছাড়ো আন্দোলনের প্রতি নিঃশৃংস শক্তি দিয়ে সারা দেশে দমন আর পীড়ন চালিয়েছিলেন। কারণ এই সময় হচ্ছে ইংরেজরা ওদিকে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল 1939 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ভারতে এই সময় 42 খ্রিস্টাব্দ, মানে বিশ্বযুদ্ধের সময় এই আন্দোলনটা শুরু হয়েছে। তো গান্ধীজি বুঝেছিলেন যে ইংরেজরা যেহেতু ওদিকে ব্যস্ত রয়েছে বিশ্বযুদ্ধে, তাই জন্য আমরা ভারতকে এই সময় একটা সুযোগ রয়েছে, ভারতকে ঐক্যবদ্ধ করে একটা তীব্র একটা আন্দোলন করে ভারতকে স্বাধীন করার ব্যাপারে। পরের প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠা কে করেন? গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু তেগ বাহাদুর, নাকি গুরু গোবিন্দ সিং? কমন প্রশ্ন, প্রত্যেকেই জানা, চাকরি পরীক্ষায় পিএসসি ক্লার্কশিপ এ আসা প্রশ্ন। তো শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন গুরু নানক। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠা করেন। দরিদ্র মানুষের জন্য ভোজনের ব্যবস্থা শুরু করেছেন, যেটাকে আমরা লঙ্গারখানা বলি। বাবর, ইব্রাহিম লোদি, চৈতন্য মহাপ্রভু সমকালীন ছিলেন। শিখদের পঞ্চম গুরু ছিলেন অর্জুন দেব। অমৃতসরে স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা রঞ্জিত সিং। আর এই স্বর্ণ মন্দির যে সোনার চাদর, সেটার প্রলোভ দিয়েছিলেন হচ্ছে রণজিৎ সিং। গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। ঔরঙ্গজেবের বিদ্রোহ পুত্র আকবরকে স্মরণ দেওয়ার জন্য ঔরঙ্গজেব এনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ার দিল্লির চাঁদনি চৌক নামক জায়গাতে শিব হত্যা করে দেওয়া হয়, যেখানে আজকে শীশগঞ্জ গুরুদ্বারা রয়েছে। শিখদের দশম অন্তিম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং শিখদের একটা সামরিক জাতিতে, মানে সেনাবাহিনী গড়ে তুলেছিলেন শিখদের নিয়ে। কারণ মুঘলরা এমনভাবে অত্যাচার শুরু করেছিল ইংরেজরা, যে তৈরি করতে হয়েছিল শিখদের নিয়ে একটা সামরিক জাতি। লাস্ট প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো আমরা 2-3 নম্বর প্রশ্নেই পড়লাম গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে। ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। এখানে একটা মজার জিনিস রয়েছে। কি মজার জিনিস রয়েছে? সমুদ্রগুপ্তের শাসনকাল কত? সমুদ্রগুপ্তের শাসনকাল হচ্ছে 335 খ্রিস্টাব্দ থেকে 50 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেপোলিয়ান এসেছিল 1800 শতকে, 1900 শতকে এসেছিল 1800 থেকে। এই সময়টাতে এসেছিল হচ্ছে নেপোলিয়ান। আর আমাদের সমুদ্রগুপ্ত এসেছিল ভারতে 335 থেকে 50, মানে নেপোলিয়নের বহু বছর আগে, বহু যুগ আগে, 1000 বছর আগে সমুদ্রগুপ্ত ভারতে এসেছিল। কিন্তু আমরা প্রশ্নটা কি বলেছি? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। নিশ্চয়ই দুজনের মধ্যে মিল আছে বলে এই প্রশ্নটা রাখা হয়েছে। তো দুজনের মধ্যেই যখন মিল আছে, তো সমুদ্রগুপ্ত ফার্স্টে এসেছিল, তো সমুদ্রগুপ্তকে কেন ওখানে বলা হলো না যে ইউরোপের সমুদ্রগুপ্ত কাকে বলা হয়? নেপোলিয়ানকে। এই প্রশ্নটাও তো করা যেত নাকি? কিন্তু আমাদের মাইন্ডসেট কেমনভাবে চেঞ্জ করেছে এই ব্রিটিশরা, ইংরেজরা, যে আজকে আমরা ওদের মতো করে আজকে আমরা চলছি, ওদেরকে আজকে আমরা প্রাধান্য দিচ্ছি। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? প্রশ্নটা কী হওয়া উচিত ছিল? ইউরোপের সমুদ্রগুপ্ত কাকে বলা হয়? নেপোলিয়ানকে। হওয়া উচিত ছিল কি নেই ছিল? বলো মিত্র।
অবশ্যই এটাই হওয়া উচিত ছিল, কিন্তু ওদের সংস্কৃতি, ওদের কালচার, ওদের রীতি রেওয়াজে অভ্যস্ত হতে 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 আমাদের মাইন্ডসেটকে আজকে এরকমভাবে চেঞ্জ করেছে, আর আমরা প্রশ্নটাকেই বদলে দিলাম। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। ইউরোপের ইংরেজদের কালিদাস কাকে বলা হয়? শেক্সপিয়ারকে। এরকমভাবেও তো প্রশ্নটা হতো। তো যাই হোক, আজকে এখান পর্যন্ত এই আলোচনা ছিল। আশা করি ভালো লেগেছে। আগের মক টেস্ট ভিডিওগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সাথে থাকার জন্য, প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে দেখা হবে।